দ্বিতীয় লক্ষ্য, প্রধান লক্ষ্য যেটা, এটা অন্তরালের লক্ষ্য, সেটা হচ্ছে কি ইরানের বর্তমান শাসক অর্থাৎ এই খোমেনি, আয়াতুল্লাহ আলী খোমেনি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির যে ডিপোটি ছিলেন তিনি বর্তমানে আয়াতুল্লাহ আলী খোমেনি এবং বর্তমানে ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তার শাসনকে স্তব্ধ করে দেওয়া বা তাকে গদিচ্যুত করা, তাকে হত্যা করা বা তার ইসলামী শাসনটাকে নস্যাৎ করা এবং সেখানে আগের মতো সেই আলী রেজা শাহ, মনে করেন আগে যে আমেরিকার যেরকম একটা পুতুল সরকার ইরানে ছিল সেই রকম একটা পুতুল সরকার ইরানে বসানো, এইটাই হচ্ছে আসল লক্ষ্য। আসসালামু আলাইকুম। এই যুদ্ধের ফলাফল অর্থাৎ ইরান ইসরায়েল যুদ্ধের ফলাফল, আলটিমেটলি চূড়ান্ত ফলাফল ইরানের পক্ষে যাবে, এটা আমার বিশ্লেষণ। একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন এবং মিলিয়ে দেখবেন, যুক্তির মাধ্যমেই বলবো। প্রথম অ্যাটাকের পরে ইসরায়েল যখন ইরানে অ্যাটাক করে তার 24 ঘন্টার কিছু বেশি সময় পর্যন্ত ইরান কোনো অ্যাটাক করতে পারে নাই। প্রথম অ্যাটাকটা ছিল যতটা ইসরায়েলের সফলতা তার চাইতে বড় ব্যর্থতা বা বিশ্বাসঘাতকতা ছিল ইরানের পক্ষ থেকে। ইরানের বিভিন্ন বাহিনীর অভ্যন্তরীণ গাদ্দার বা মোসাদের এজেন্টরা ভিতর থেকে সহায়তা করেছিল ইসরায়েলকে, যে কারণে কল্পনাতীতভাবে এই আক্রমণটা ইসরায়েল সম্পন্ন করতে পারে সাফল্যের সাথে এবং ইরান বাধা দিতে অক্ষম হয় বা বাধা দিতে পারে না। কিন্তু তারপর থেকে ইরান যে পাল্টা ঘুরে দাঁড়ালো, অ্যাটাক করা শুরু করলো, অদ্যাবধি গত রাত পর্যন্ত প্রতিদিন ইরানের আক্রমণের ধার বৃদ্ধি পেয়েছে। খেয়াল করে দেখেন, প্রতিদিন ইরান ইসরায়েলে যে আক্রমণ করেছে প্রতি রাতে প্রত্যেকটা আক্রমণ একটা অপরটার সাথে ধারালো ছিল এবং বেশি ছিল, আক্রমণাত্মক ছিল এবং আক্রমণের পরিমাণটা অনেক বেশি ছিল। এবং ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণটাও ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। আবার যদি আপনি প্রথম দিন থেকে তুলনা করেন তাহলে ইরানের উপরে ইসরায়েলের আক্রমণের ধার ধীরে ধীরে কিছুটা হলেও রহিত হচ্ছে বা কম হচ্ছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, ইসরায়েলের জেট ফুয়েল ট্যাঙ্কার ধ্বংস হয়েছে, ইসরায়েলের জেট ফুয়েলের সংকট তৈরি হয়েছে। আমেরিকা ইসরায়েলকে জেট ফুয়েল দিয়ে সহায়তা করার জন্য জেট ফুয়েল ট্যাঙ্কার পাঠাচ্ছে। এখানে ইসরায়েলের সক্ষমতার ঘাটতি লক্ষণীয়। হাইফা সমুদ্র বন্দর, আমাদের চট্টগ্রাম বন্দরের মতো, যেটা চট্টগ্রাম বন্দর যেমন বাংলাদেশের লাইফ লাইন, ইসরায়েলের লাইফ লাইন হচ্ছে উক্ত বন্দর। ওই বন্দরের টোটাল সক্ষমতা এখন কমতে কমতে একদম তলানিতে চলে আসছে। ইসরায়েলের রিসার্চ সেন্টার থেকে শুরু করে তাদের প্রতিরক্ষা দপ্তর, যেখানে মোসাদের হেডকোয়ার্টার ছিল, সেটা কিন্তু অলরেডি ব্যবহারের অনুপযুক্ত। ইসরায়েলের যে ড্রোন কারখানা বা ড্রোন রিপেয়ার করার কারখানা তৈরি, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ এ পর্যন্ত ইসরায়েলের তুলনায় অনেক বেশি, আমি অস্বীকার করতেছি না। কিন্তু ক্ষয়ক্ষতি দিয়ে কি যুদ্ধের ফলাফল নির্ধারিত হয়? ক্ষয়ক্ষতির দ্বারা কি যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারিত হয়? আমি কয়েকটা যুদ্ধের প্রসঙ্গ টানব। প্রথমেই টানব ভিয়েতনাম যুদ্ধ। আপনারা সকলেই জানেন এই যুদ্ধটা শুরু হয়েছিল 1 নভেম্বর 1955 সালে, শেষ হয় 30 এপ্রিল 1975 সালে। যুদ্ধ হয় 19 বছর 5 মাস 4 সপ্তাহ 1 দিন। যুক্তরাষ্ট্রের পক্ষে এই যুদ্ধে হতাহতের পরিমাণ, মানে যুক্তরাষ্ট্র যে দক্ষিণ ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্র যে একসঙ্গে যুদ্ধ করছে, হতাহতের পরিমাণ 3,33,623 জন থেকে 3,92,364 জন, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী। আর উত্তর ভিয়েতনামের পক্ষে যারা ছিল, যেটা রাশিয়ার সাপোর্টে, তাদের হতাহতের নিহতের পরিমাণ 6,67,130 থেকে 9,51,895 জন। এটা হচ্ছে একটা খালি জাস্ট
সামরিক নিহতের কথা বললাম। কি পরিমাণ বেশি উত্তর ভিয়েতনামের ক্ষয়ক্ষতির পরিমাণটা কত বেশি ছিল আপনারা সকলেই জানেন। ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে আপনারা সকলেই পড়াশোনা করেছেন। আমেরিকার পক্ষের ক্ষয়ক্ষতি বর্তমান ভিয়েতনামের ক্ষয়ক্ষতির তুলনায় অনেক কম, কিন্তু আলটিমেটলি ভিয়েতনাম যুদ্ধের রেজাল্টটা কি? ভিয়েতনাম যুদ্ধে কি আমেরিকান পক্ষ জয়ী হয়েছে, নাকি উত্তর ভিয়েতনাম তথা রাশিয়ান পক্ষ জয়ী হয়েছে? শেষ পর্যন্ত আমেরিকাকে কি ভিয়েতনাম থেকে চলে যেতে হয়নি? সেই চলে যাওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে তার দেশের অভ্যন্তরে জনরোষ। কারণ যে পরিমাণ সৈন্য তাদের নিহত হয়েছে, এটা তাদের দেশের জনগণ এটা সাস্টেইন, এটা মাথায় নিতে পারে নাই। আমেরিকার জনগণ আর ভিয়েতনামের জনগণের লোড বেয়ারিং ক্যাপাসিটি এক না। যদি আমেরিকার জনগণ আমেরিকাকে সাপোর্ট দিত তাহলে এই যুদ্ধ আরো অনেক দিন চলত। আসেন ইরান ইরাক যুদ্ধ দিয়ে বলে। ইরানের রেজিমটা চেঞ্জ হয় 1 ফেব্রুয়ারি 1979 সালে। এই তারিখে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি 14 বছর নির্বাসিত জীবন থেকে অর্থাৎ ফ্রান্স থেকে ইরানে চলে আসে এবং ইরানের তৎকালীন আমেরিকাপন্থী সরকার ইরান থেকে পালিয়ে যায়। এই 1979 সালের 1 ফেব্রুয়ারি থেকে যে ইসলামী বিপ্লব কায়েম হয় বা ইসলামী শাসন ব্যবস্থা ইরানে চলে, তার কিছুদিনের মধ্যে, 1 বছরের মধ্যেই 1980 সালের 22 সেপ্টেম্বর আমেরিকার মদতে সাদ্দাম হোসেনের ইরাক ইরানকে অ্যাটাক করে। 1 বছরের মাথায়, মনে রাখবেন, 22 সেপ্টেম্বর 1980 সালে সাদ্দাম হোসেন এর ইরানকে আক্রমণ করে বসে। এই যুদ্ধে সাদ্দাম হোসেনের পক্ষে, ইরাকের পক্ষে পৃথিবীর একমাত্র যুদ্ধ যেখানে আমেরিকা রাশিয়া এক পক্ষ হয়ে যুদ্ধ করে। আমেরিকার মদতে ইসলামী শাসন ব্যবস্থা যেন কায়েম না হয় মধ্যপ্রাচ্যে, সেই জন্য আমেরিকা, রাশিয়া অর্থাৎ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি সহ সমস্ত শক্তি প্লাস সৌদি আরব সহ এই যে আরব আমিরাত সহ সমস্ত দেশগুলো এক পক্ষ হয়ে ইরানের বিপক্ষে যুদ্ধ করে একসাথে। এবং তখন ইরাকের পাইলটরা যেহেতু স্কিল ছিল না, এবং সেই সময় সারা পৃথিবীতে 2 ধরনের জেট বিমান আতঙ্ক জাগিয়েছিল। একটা হচ্ছে MiG-21 আর একটা হচ্ছে মিরেসটা ফ্রান্সের, MiG-21 রাশিয়ার। সেই সময় রাশিয়ার পাইলটরা এবং ফ্রান্সের পাইলটরা ড্রেস চেঞ্জ করে ইরাকের সৈনিকের ড্রেস পরে বিমান নিয়ে সরাসরি ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। সেই যুদ্ধ চলেছিল কতদিন জানেন? 7 বছর 10 মাস 4 সপ্তাহ 1 দিন। এই ইরান ইরাক যুদ্ধটা শেষ হয় হচ্ছে 20 আগস্ট 1988 সালে। এই যুদ্ধে ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং তার ডেপুটি ছিলেন আয়াতুল্লাহ আলী খোমেনি, বর্তমানে ইরানের যে ধর্মীয় নেতা। ইনি ছিলেন ডেপুটি আর মূল নেতৃত্বে ছিলেন হচ্ছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। আর ইরাকের পক্ষে মূল নেতৃত্বে ছিলেন সাদ্দাম হোসেন আর ডেপুটি হিসেবে ছিলেন তারিক আজিজ। নাম তো আপনারা মনে হয় দুইটাই জানেন। এই যে 8 বছর একটা সরকার এসে দেশে প্রতিষ্ঠিত হওয়ার 1 বছরের মাথায় এইরকম একটা ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হয় এবং সেই যুদ্ধ চলে 7 বছরের বেশি, প্রায় 8 বছর। কিন্তু যুদ্ধের ফলাফল কি? কোন যুদ্ধে কিন্তু কেউ হাত তুলে আত্মসমর্পণ করে নাই। না ভিয়েতনাম যুদ্ধেও আমেরিকা হাত তুলে আত্মসমর্পণ করছে, না ইরান ইরাক যুদ্ধেও ইরান বা ইরাক আত্মসমর্পণ করছে। দুইটা যুদ্ধই শেষ হয় যুদ্ধবিরতির মাধ্যমে। ইরান ইরাক যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। কিন্তু আলটিমেটলি এই যুদ্ধের ফলাফল কার পক্ষে যায়? ধরা হয় ইরান ইরাক যুদ্ধে জয়ী কে? ইরান না ইরাক? ইরানকে ধরা হয়। কেন ধরা হয়? কারণ আক্রমণকারী দখলদার বাহিনী হচ্ছে ইরাক। ইরানের উপর আক্রমণ চালিয়েছিল ইরানকে দখল করার জন্য বা ইরানের ইসলামী বিপ্লবী সরকারকে গদিচ্যুত করার জন্য। তারা ইসলামী বিপ্লবী সরকারকে গদিচ্যুত করতে পারে নাই, ইরানকে দখলও করতে পারে নাই। সো ব্যর্থতাটা কার? যারা এই লক্ষ্য নিয়ে আক্রমণ চালিয়েছিল তাদের লক্ষ্য অর্জিত হয় নাই বিধায় তারা ব্যর্থ। দ্যাট মিনস ইরাক সহ যে সমন্বিত শক্তি আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, সৌদি আরব বলেন,
এরা সকলে মিলে পরাজিত হয়, ইরান জয়ী হয়। ঠিক ভিয়েতনাম যুদ্ধেও আক্রমণকারী কে ছিল? আমেরিকা এবং দক্ষিণ ভিয়েতনাম। দক্ষিণ ভিয়েতনামের মদতে বা দক্ষিণ ভিয়েতনামের সাথে আমেরিকা আক্রমণকারী ছিল। উদ্দেশ্য ছিল কি? একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই যুদ্ধে আমেরিকার পক্ষে কিন্তু চীন, অস্ট্রেলিয়া সবাই আপনার যুদ্ধ করছে, কিন্তু আলটিমেটলি যুদ্ধবিরতির মাধ্যমে সমাপ্ত হলেও এই যুদ্ধে জয়ী ধরা হয় কাদেরকে? উত্তর ভিয়েতনাম তথা বর্তমান ভিয়েতনামকে। দক্ষিণ ভিয়েতনাম পরাজিত হয়, দক্ষিণ ভিয়েতনাম উত্তর ভিয়েতনামের নিয়ন্ত্রণে চলে আসে। একটা ভিয়েতনাম তখন হয়, তখন উত্তর দক্ষিণ ভিয়েতনাম বাদ দেয়, শুধুমাত্র ভিয়েতনাম নাম হয়। এর কারণটা কি? কারণ হচ্ছে যে আমেরিকা এবং উত্তর ভিয়েতনাম যে লক্ষ্য নিয়ে আগ্রাসন চালাইছিল, যুদ্ধ চালাইছিল, সেই লক্ষ্যটা অর্জিত হয় নাই। লক্ষ্যটা ছিল কি? গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, প্লাস উত্তর ভিয়েতনামের যে কমিউনিস্ট শাসন ব্যবস্থা বা কমিউনিস্ট শাসক তাদেরকে গদিচ্যুত করা, পদচ্যুত করা, তাদেরকে হত্যা করা। সেটা তারা পারে নাই, বরং তারাই জয়ী হয়ে পুরা ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম সহ পুরা ভিয়েতনামেই কমিউনিস্ট শাসন শুরু হয়। ব্যর্থতা আমেরিকার, এই জন্য আমেরিকাকে পরাজিত ধরা হয়, আমেরিকা এবং দক্ষিণ ভিয়েতনামকে। এইবার আসেন ইসরায়েল ইরানের উপর আক্রমণ চালিয়েছে কোন উদ্দেশ্যে? উপরে বলা হয় পারমাণবিক চুল্লি বা পারমাণবিক কার্যক্রমকে তারা বন্ধ করে দেবে। ইসরায়েল কেন? খোদ আমেরিকারও ইরানের পারমাণবিক ক্ষেত্রগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা অসম্ভব, কারণ এই পারমাণবিক স্থাপনাগুলো মাটির এতটা নিচে যে সেটা শুধুমাত্র বোম্বিং করে কোনোদিনও সেটা ধ্বংস করা সম্ভব নয়। আর যে ইউরেনিয়ামের কথা বলা হচ্ছে 60% পরিশুদ্ধ বা 60%-এর উপরে পরিশুদ্ধ, প্রায় 400 কেজি বা 420 কেজি, এটা এই ইউরেনিয়াম ইরান বস্তার মধ্যে তুলে এক জায়গায় রাখে নাই, যে ওখানে যা বোম মারলে ওই বস্তা আপনার নষ্ট হয়ে যাবে, ইউরেনিয়াম নষ্ট হয়ে যাবে। সো ওইটা ওই পরিশুদ্ধ ইউরেনিয়ামই থাকবে এবং সেটা আরো গোপন কক্ষে আপনার রক্ষিত। সো পারমাণবিক ক্ষেত্র নষ্ট হবে না, বরং যে বিজ্ঞানীগুলোকে হত্যা করছে তার দ্বারা পারমাণবিক কার্যক্রম কিছুটা স্লোথ হবে, রহিত হবে, কিন্তু কার্যক্রম আবার সময় আসলে তারা শুরু করতে পারবে। দ্বিতীয় লক্ষ্য, প্রধান লক্ষ্য যেটা, এটা অন্তরালের লক্ষ্য, সেটা হচ্ছে কি? ইরানের বর্তমান শাসক অর্থাৎ এই খোমেনি, আয়াতুল্লাহ আলী খোমেনি, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির যে ডিপুটি ছিলেন, তিনি বর্তমানে আয়াতুল্লাহ আলী খোমেনি এবং বর্তমানে ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তার শাসনকে স্তব্ধ করে দেওয়া বা তাকে গদিচ্যুত করা, তাকে হত্যা করা বা তার ইসলামী শাসনটাকে নস্যাৎ করা, এবং সেখানে আগের মতো সেই আলী রেজা শাহ মনে করেন যে আগে যে আমেরিকার যেরকম একটা পুতুল সরকার ইরানে ছিল, সেই রকম একটা পুতুল সরকার ইরানে বসানো। এইটাই হচ্ছে আসল লক্ষ্য। এখন মনে করেন আয়াতুল্লাহ আলী খোমেনিকেও যদি হত্যা করাটা না যায় এবং এই যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, চলমান চলতে থাকে, তাহলে এই যুদ্ধের ফলাফল কি হতে পারে? ইরান ইসরায়েলের দখলে চলে যাবে, আমেরিকার দখলে চলে যাবে, নাকি আয়াতুল্লাহ খোমেনির শাসন ব্যবস্থা নস্যাৎ হয়ে যাবে, অন্য শাসন ব্যবস্থা আসবে? কোনোটাই হবে না। ইরান এমন একটা জাতি, আর ইসরায়েলের ইহুদিরা এমন একটা জাতি, দুইটা জাতির মধ্যে কিছু পার্থক্য আছে। ইরান গত 40 বছরের ভিতরে প্রায় 10 বছর তারা যুদ্ধের মধ্যে দিয়ে কাটাইছে, বাকি 30 বছর তারা যে অবরোধের মধ্যে দিয়ে আছে, এটা যুদ্ধের চাইতে কোনো অংশই কম না। অর্থাৎ তারা 40টা বছরই অবরোধের মধ্যে দিয়ে আছে, যুদ্ধের মধ্যে দিয়ে আছে, কষ্টের মধ্যে দিয়ে আছে, সংগ্রামের মধ্যে দিয়ে আছে। আর ইসরায়েলের লোকজন, ইহুদিরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা কোনো ধরনের যুদ্ধ ফেস করছে? আপনি যদি বলেন যে গাজা বা অমক অমক জায়গায় যেটা ফিলিস্তিনের সাথে ইসরায়েল যুদ্ধ করে, এটা ইসরায়েলের সরকার ফিলিস্তিনের সাথে যুদ্ধ করে, গাজাবাসীর সাথে যুদ্ধ করে, এটার আজ তেমন ভাবে ইসরায়েলের লোকজনের উপর এসে কখনো পড়ে নাই। গাজাবাসীর জন্য, ফিলিস্তিনের জন্য, লেবাননের জন্য ইসরায়েলের জনগণকে, ইহুদিদেরকে দিনের পর দিন, রাতের পর রাত বাংকারে যায় অবস্থান করতে হয়নি। গাজাবাসী বা লেবানন, এদের কারণে ইসরায়েলের শোধনাগার, তেলের ট্যাঙ্কার, তারপরে পোর্ট, তারপরে
রিসার্চ সেন্টার থেকে শুরু করে সামরিক বাহিনীর সদর দপ্তর এগুলা কোনোদিনও ক্ষতিগ্রস্ত হয় নাই, ধ্বংসপ্রাপ্ত হয় নাই, কোনো মানুষও মারা যায় নাই ভিতরে ওইভাবে। এখন কিন্তু সেটা যাচ্ছে। ইসরায়েলের জনগণ সারা পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে তাদের কিন্তু প্রত্যেকেরই পাসপোর্ট একাধিক, বড় বড় দেশের নাগরিক। তারা ইসরায়েলে এসে সে শান্তির জন্য তারা এই অবস্থায় ইসরায়েলে থাকবে, বসবাস করবে বা এই অবস্থা চলতে দেবে? তারা এটাকে মাথায় নিতে পারবে? কতদিন নিতে পারবে? এই 3-4 দিনে ইসরায়েলের কতগুলা জনগণ, মানে কত সংখ্যক জনগণ ইসরায়েল ত্যাগ করে বিভিন্ন ইউরোপের দেশে চলে গেছে। আর ইরান থেকে কতগুলা মানুষ ইরান ত্যাগ করে বিভিন্ন দেশে গেছে। একটা জরিপ চালান তো। ইরানের জনসংখ্যা ইসরায়েলের তুলনায় 9 গুণ, তারও বেশি, প্রায় 10 গুণের মতো। ইরানের কত সংখ্যক লোক দেশ ত্যাগ করছে আর ইসরায়েলের কত সংখ্যক লোক আপনার দেশ ত্যাগ করছে? এইরকম যদি বলা হয়ে থাকে, এখন যে লেভেলে শুধুমাত্র ইরান মিসাইল ছাড়তেছে, এইভাবে টানা 2 বছর মিসাইল ছাড়লেও ইরানের মিসাইল সংকট হবে না। এটা ইরানের ডিক্লেয়ার করা না, এটা ইরান বিরোধীদেরই কথা। সংখ্যার দিক দিয়ে ইরানের চাইতে বেশি মিসাইল এখন বিশ্বের কোনো দেশে নাই, কারণ তাদের বিমান বাহিনী নাই বিধায় তারা এই কাজটা করছে। তাদের মূল ডিফেন্সটা হচ্ছে আক্রমণ করেই কাউকে আপনার প্রতিহত করতে হবে। এখন আপনারাই বলেন, এই আক্রমণগুলো শুধু এই লেভেলের আক্রমণ, ইরান কিন্তু এখন পর্যন্ত নিজেরাই বলতেছে তাদের সর্বোচ্চ সক্ষমতা তারা দেখাচ্ছে না, কারণ তারা ওয়েট করতেছে, তারা মনে করতেছে যে আমেরিকা এই যুদ্ধের সাথে যুক্ত হতে পারে। আমেরিকা যুক্ত হলে তাদেরকে আরো অনেক বেশি পরিমাণ মিসাইল খরচ করা লাগবে, সেই কারণে তারা গুইনা মিসাইলটা খরচ করতেছে। এই অবস্থাটাই যদি কন্টিনিউ চলে, তাহলে ইসরায়েলের যে পরিণতি প্রতিদিন হচ্ছে, যেটুকুই ক্ষতি হচ্ছে, এই ক্ষতি ইসরায়েলের জনগণ সাস্টেইন করতে পারবে? ইসরায়েলের জনগণরা এই ক্ষতিটা মাইনা নিয়ে যুদ্ধ চালাইতে তার সরকারকে উদ্বুদ্ধ করবে? আপনাদের কি মনে হয়? আর ইরানে যেভাবে ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে, ইরানের জনগণ এই ক্ষতিটা মাইনা নিয়ে তার সরকারকে যুদ্ধ চালানোতে উদ্বুদ্ধ করবে না? আপনার কি মনে হয়? ইরান ইরাকের সময় তখন প্রযুক্তি ভিন্ন ছিল, পিছানো ছিল, কিন্তু ইরান ইরাকের যুদ্ধে ইরাকের পক্ষের শক্তি আর ইরানের শক্তির মধ্যে যে পার্থক্য ছিল, এখন ইসরায়েলের শক্তি আর ইরানের শক্তির মধ্যে সেই তুলনায় কোনো পার্থক্যই নাই, বরং ইসরায়েলের চাইতে এখন ইরান শক্তিশালী, বা সমান, বা যদি ধরলাম ইরান যদি পিছায়ও থাকে, কিন্তু সেই শক্তির পার্থক্যটা ওই সময় যা ছিল তার তুলনায় এখন অতি নগণ্য। ওই সময় শক্তির পার্থক্যটা অনেক বেশি ছিল, কারণ রাশিয়া, আমেরিকা, ফ্রান্স একসাথে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে ইরাকের সৈন্যের সাথে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি ইরানের হয়েছিল, ইরানের স্থাপনার সবকিছু। তারপর ইরানের জনগণ কি ইরানের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছিল? তারা তারপরেও যুদ্ধ চালায় গেছে। শেষ পর্যন্ত ইরাকের পক্ষ থেকে যুদ্ধ বা এই পক্ষ থেকে যুদ্ধ বিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে জাতিগত পার্থক্য। ইরানের জাতিরা যুদ্ধ সহিষ্ণু, তারা সংগ্রাম করে অভ্যস্ত, তাদের জীবনটা জন্মই নাই সংগ্রামের মধ্যে দিয়ে, মৃত্যু হয় সংগ্রামের মধ্যে দিয়ে। আর ইসরায়েলের নাগরিক, তাদের জন্ম হয় কোটি কোটি ডলার মাথার উপরে নিয়ে। তারা জীবনকে ভালোবাসে, তারা বাইচা থাকতে চায়, তারা আনন্দ ফুর্তিতে লাইফটা কাটাইতে চায়, তারা 1000 বছর বাঁচতে চায়। আমার কথা না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাদের পক্ষে এই আঘাতগুলো সহ্য করা কতদিন সম্ভব? কাজে এই যুদ্ধের শেষ পরিণতিটা কি হবে? শেষ পরিণতি হবে হচ্ছে একটা যুদ্ধ বিরতি। সেই যুদ্ধ বিরতি হওয়ার পরে, যেহেতু ইসরায়েলের লক্ষ্য, আমেরিকার লক্ষ্য যেটা ছিল পারমাণবিক স্থাপনা ধ্বংস করা, সেটা তো সম্ভব হবে না কোনোদিন। আর একটা লক্ষ্য হলো ইরানের সরকার পরিবর্তন করা, সেই লক্ষ্যটাও সাকসেস হবে না। সো যুদ্ধবিরতি হলেও আলটিমেটলি পরাজয়টা ইসরায়েল এবং আমেরিকার হবে, ইরান জয়ী হবে। এবং ইরান তখন পৃথিবীতে অরিজিনাল
পরাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে এবং ইরান তখন সমস্ত মুসলিম বিশ্বের একক নেতা হিসেবে আবির্ভূত হবে। এখন যেরকম তুরস্ক, সৌদি আরব ইত্যাদি নিয়ে হয়, এই যুদ্ধের পরে ইরানের আর বিকল্প মুসলিম বিশ্বে থাকবে না। যদি আমার বিশ্লেষণ পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন, পছন্দ না হলে আপনার বিশ্লেষণ কমেন্ট করতে পারেন। আর ওয়েট করেন, বেশি দিন না, আমার তো ধারণায় 1 সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি আসবে। অলরেডি ফ্রান্স, জার্মানি, ইউকে, আমেরিকার সিগনালে তারা আলোচনা বসার জন্য হন্যা হয়ে কাজ করে যাচ্ছে, যুদ্ধবিরতির জন্য কাজ করে। যত ইসরায়েলের ক্ষতি হতে থাকবে, যুদ্ধবিরতির চেষ্টা তত বেগবান হবে। সেই তুলনায় ইরানের ক্ষতি বেশি হলেও কোনো সমস্যা নাই, ইরান সেটা মাইনে নিয়েই সামনের দিকে আগাবে এবং ইরান এটা জানে। এক কথায় মনে রাখবেন যে ইসরায়েল একটা ছোট্ট দেশ, 20,000 বর্গ কিলোমিটার সম্ভবত, আর ইরান ইসরায়েলের তুলনায় না হলেও 50 গুণ বড় দেশ। এইভাবে যদি মানে বর্তমান এই লেভেলে এত বাড়ানোর দরকার না, এই লেভেলে ইরান যদি মিসাইল মারতে থাকে তাহলে 1 মাস পরে ইসরায়েলে কোনো স্থাপনা আর খুঁজে পাওয়া যাবে না। খোদা হাফেজ, ভালো থাকবেন।